এই সংগঠনকে সঙ্গে দিকে এগিয়ে নিয়ে আজকে ওনার মেয়ে এখানে এসছে। ওনার মেয়েকে দেখে আমার মনে হয়েছে এটা আমাদের গোপুরের মেয়ে না, এটা এই সংগঠনের মেয়ে। এই পুরা 3টা ডিস্ট্রিক্টের মেয়ের এই ডিফারেন্স। আমরা সবাই ওর প্রতি লক্ষ্য রাখবো, ওর ছেলেটার দিকে নজর রাখবো ইনশাল্লাহ। আমি আশা করব আমার এই সহকর্মীবৃন্দ, নোয়াখালীর যত আইনজীবী বন্ধুরা আছেন সবাই ওদের প্রতি আন্তরিকভাবে সমবেদনা যত সহযোগিতা প্রয়োজন আমরা করে যাব। আর যারা অফিসের কথা বলেন, অফিস ইজ নট ম্যাটার, ওই যে আমার ভাই বলছে মানি ইজ নট ম্যাটার। মানিও ম্যাটার না, অফিসও ম্যাটার না, ম্যাটার হলো মনে। আপনার মনের যদি শক্তি থাকে, আপনার যদি ব্রেইনে কাজ করে দেন আমি এটা করব, তাহলে এটা নোয়াখালীর লোকদের দ্বারা সম্ভব। কারণ নোয়াখালীর লোকেরা বাংলাদেশের 35% ইকোনমি মেনটেন করে। সো আই লাইক টু সে আমরা যা করব মন থেকে করব। এই সংগঠন এগিয়ে যাবে আজকে থেকে নতুন রূপে, আজকে থেকে নতুন আরো ভালোভাবে। আমরা গোপুর যারা ওখান থেকে দেখতে পাই তার সৃষ্টি করা জিনিস আমরা উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আমার সিনিয়র নেতৃত্বে। আমাদের সভাপতি, আমাদের সেক্রেটারি, আমাদের যারা এই কমিটিতে 51 জন সদস্য, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জসিম ভাই। এখন আমি বিনীত অনুরোধ করব জনাব মুখলিসুর রহমান মন্টু ভাইকে, আপনি যদি উপস্থিত থাকেন মঞ্চে আসুন। তারপর আমি যে নামটি বলতে চাই, জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভূঁইয়া। জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভূঁইয়া, তারপর জনাব কামাল হোসেন চৌধুরী। আমরা এই অংশের বক্তব্য আমরা মোটামুটি শেষ পর্যায়ে আসছি। এখন একটু আমাদের অনুষ্ঠানের আংশিক একটু বিষয় বাকি ছিল, আমরা শুধু একজন অতিথির জন্য সেটি করতে পারিনি। আমাদের প্রয়াত নেতা, আমাদের পথ চলার সাথে আমাদের যিনি ছিলেন এক কথার অভিভাবক বৃহত্তম নোয়াখালী গড় আইনজীবী সমিতি, দীর্ঘ প্রায় 25 বছরের আমাদের 25-30 বছরের আমাদের চেনা জানা সে ব্যক্তি আমাদের মধ্যে আজকে নেই, কিন্তু তার শক্তি আমাদের মধ্যে কাজ করছে। তার স্মরণে আমরা এখন 30 সেকেন্ড দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। 30 সেকেন্ড আমরা ঘুরে দেখতে দেখতে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। লাইফের মধ্যে টাকা আছে, যেটি জনাব কামরুল হোসেন চৌধুরী ট্রেজারার সাহেব আমি ওনার কাছে দিয়েছিলাম। পরবর্তীতে উনি ওই টাকাগুলো যেন আমাদের ফিরোজ আলম সাহেবের কাছে দিয়েছে। সেক্রেটারি সাহেব পরে সভাপতি সাহেবের কাছে দিয়েছিল, তো সেটি জনাব বহুরুল সাহেবের কাছে ছিল। ওনার মেয়ে এখন উপস্থিত আছেন, আপনাদেরকে এটি বুঝিয়ে দিবেন। আমি আশা করব আগামী যে আমাদেরকে যে পথ চলার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমাদের যে ফান্ডের কথা বলেছি, ছোট ছোট অনেকগুলো সমিতি আছে আমাদের টেক্সটাইলে, আর যে আঞ্চলিক সমিতিগুলো আছে এই সমিতিগুলোর কিন্তু অনেকগুলো ফান্ড রয়েছে, কিন্তু আমরা হয়তো প্রপার উদ্যোগ নিতে পারিনি, এই জন্য আমরা সফল হইনি। আমি আপনাদের কাছে ওই সহযোগিতা চাবো, আগামী 2 বছর পরে যে কমিটি হবে আমরা 50 লক্ষ টাকার একটি যাতে ফান্ড আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। এবং আমি আমাদের মজুমদার সাহেব যখন আপনার কমিটি করার জন্য বলছিল একটি পোস্ট নতুন করে ক্রিয়েট করার জন্য, সেই কমিটির
একজন দাবিদার ছিল যে আমাকে অন্তত আইসিটি কমিটির সম্পাদক করা হয়। তো আমি যে আইসিটি কমিটির যে সম্পাদক হবেন, আপনারা নাম শুনলে হয়তো সবাই জানবেন, তার অনেক সক্ষমতা আছে। আমি অনুরোধ করবো বৃহত্তর নোয়াখালী করাঞ্জীবী সমিতির যে সদস্যরা আছে, একটি ওয়েব পেজ হবে, সচল ওয়েব পেজ হতে হবে। কারণ আমাদের অনেক সদস্য আছে এলোমেলো, কিন্তু আমরা সংঘবদ্ধ না, সবাই ঠিকানা জানি না, সবার কন্ট্যাক্ট নাম্বার জানি না। আমি আইসিটি সম্পাদক যিনি আসবেন তাকে অনুরোধ করব যে আমরা অন্তত আগামী 3 মাসের মধ্যে একটি সম্পূর্ণ সচল ওয়েবসাইট যাতে আমরা চালু করতে পারি। এবং পরিশেষে আমাদেরকে ছেড়ে চলে গেছেন জনাব গিয়াসুদ্দিন চৌধুরী, জনাব এম গৌর মজুমদার সাহেব, জনাব এম মাসুম সাহেব সহ আরো অনেকেই আমাদের মধ্যে থেকে চলে গেছেন। আমরা সকলে তাদের জন্য দোয়া করব। এবং এই করোনা মহামারীর মধ্যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এই অনুষ্ঠানকে সফল করেছেন, এই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সমিতির সমৃদ্ধি কামনা করে, আপনাদের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই কথায় একটাই সুর, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হয়ে কোনো বিকল্প নাই, সুযোগও নাই। কারণ আমি বা আমরা কেউ চিটাগাংয়ের আঞ্চলিক ভাষায় কথা বলি না, আমরা সিলেটের ভাষায় কথা বলি না, আমরা কুষ্টিয়া অতি সাধু ভাষায়ও কথা বলি না, আমরা কথা বলি কোন ভাষায়? নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। তো কেউ তো নোয়াখালীর আঞ্চলিক ভাষা বলেনি, তাই আমি ছোট্ট একটা উদাহরণ দিই, দেখি আপনারা বুঝেন কিনা। মা আকুতি করছে ছেলের জন্য যে মাথার থুইন উনের লাই, মাড়ের থুইন হিমরাল লাই, টিয়া পয়সা খরচ করি বিলা ধাড়াইলাম, বিলাতি মাইয়া বিয়া করায় বোলা হারাইলাম। এটার অর্থটা কি আপনারা কেউ বলছেন? এটা হলো মায়ের আকুতি। মা টাকা পয়সা করছে, ছেলেদের মাথায় রাখে নাই, তারপর মাটিতে রাখে নাই, বিভিন্ন ভয়ে টাকা পয়সা খরচ করে বিলাত পাঠিয়েছে, বিলাতি মেয়ে বিয়ে করে বাংলাদেশে আর আসেনি। মাকে বলতে চাই, মা তোমার ছেলেরা কোথাও বিদেশও জানে, আমেরিকাও জানে, ঢাকাতে আজকে বৃহত্তর নোয়াখালী করাইজীবী সমিতির এই সবাই এজেন্টে উপস্থিত আছে। সবার জন্য ধন্যবাদ। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো এই ভাষার কারণে। আমরা এখন আমাদের সংক্ষেপ যেহেতু শেষের দিকে আসছে, বিনীত অনুরোধ করবো আমাদের গফুর মজুমদার ভাইয়ের সুযোগ্য কন্যা জনাব রামিসা সায়াব পৃথাকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে। আর একটা কথাই বলতে চাবো, আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতো, মুখে হাসি, বুকে সাহস আর সবাইকে একসাথে নিয়ে চলা একটা লিডারের পরিচয়। এবং আপনারা সবাই একসাথে আমাদের ছোটদেরকে নিয়ে চলবেন, একত্রিত হয়ে এই সমিতিকে অনেক উপরে উঠাবেন, এই দোয়া করি। এবং আপনারা সবাই আমার বাবার জন্য এবং যারা ইন্তেকাল করেছেন কোভিডে নানান কারণে তাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত ফ্যামিলি, আর আমার বাবাকে এত সম্মান করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের লাইফ মেম্বারের যে টাকাটা ওই মজুমদার সাহেবের কাছে ছিল, সেটা আমাদের সভাপতি জনাব এম এস সাহেবের কাছে ফিরে হস্তান্তর করছি। সবাইকে এখানে কত টাকা আছে জন্য? 70,000 মাশাআল্লাহ, বরকত হোক। আমরা এখন আমাদের সম্মানিত অতিথি এতক্ষণ আপনাদের কথা খুব ধৈর্য সহকারে শুনছি। আমাদের এখন কি হবে নিয়ম, আমরাও তাদের কথা শোনার জন্য অতি আগ্রহে অপেক্ষা করব। কারণ গুরুজনকে সম্মান করা, আমরা ভবিষ্যতে সম্মানিত হওয়ার পথটাকে পরিষ্কার করে রাখলাম। আপনাদের মধ্যে আর কারো কি কোনো কথা বলার বা বক্তব্য রাখার ইচ্ছা পোষণ করেন আপনাদের মধ্যে কেউ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসেন, আপনি আসেন প্লিজ। আমরা একজনকে নিব সবার মধ্য থেকে। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য না, মতামত যেটা মনে হয়েছিল বলা দরকার। জীবনে আমরা এখানে যারা আছি, আমি মোহাম্মদ মুরাদউদ্দিন, সংগঠন অনেকবার অনেক অনেক অসংখ্য সংগঠনের সাথে ছিলাম আমরা অনেকেই। তো
আসলে একটা জিনিস হচ্ছে কি ওই আমরা কনসালটেন্সি অঙ্গনে একটা কথা বলি লজিক্যাল ফ্রেমওয়ার্ক একটা জিনিস আছে, সেখানে একটা জিনিস হচ্ছে কিলার অ্যাজাম্পশন। সংগঠন করতে গিয়ে দেখলাম যে সংগঠনকে মেরে ফেলে। সেটা হচ্ছে কি আমরা ওখানে বলছি ওই ছোট্ট ছোট তিনটা জায়গা আছে যেটা দেখে আর করতে ওই জন্য বলতে চাইছিলাম যে একতা ভ্রাতৃত্ব বন্ধন কি মেকানিজম আছে আমাদের এটাকে ধরে রাখার জন্য। একতা রাখতে চান, কি মেকানিজম আছে, কিভাবে একতা ধরে রাখবেন? যেখানে সাংগঠনিক ভিন্নতা আছে, বিএনপি আওয়ামী লীগ আছে, যেখানে ধর্মীয় মানে ভিন্নতা আছে, আপনার কাছে কি মেকানিজম আছে এগুলোকে ওভারকাম করার জন্য একতা আপনি আপনি ইয়ে করবেন? আমি প্রশ্ন রেখে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন। ভ্রাতৃত্ব, ভাই ঠিক আছে, ভাই ভাই বিরোধ সারা বাংলাদেশের একটা রীতি, আমরা সেখানে আলবিটেশন করি, কোর্টে কেস তো আছেই, বন্ধন কিভাবে থাকবে অটুট? ধন্যবাদ। প্রশ্ন রেখে গেলাম, উত্তর সবার কাছে কোনো একদিন কোনো এক সময় আমরা প্রত্যাশা করবো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। এটার উত্তর অবশ্যই একটু আগে আংশিক দিয়েছি। আমি আগেও বলেছি 150 কিলোমিটার দূরের থেকে আমরা ঢাকা শহরে এসে অবস্থান করে সফল হয়েছি। এই ছোট ছোট তিনটা শব্দ গুরুত্ব অনেক, এটাকেও আমরা ইনশাআল্লাহ ধরে রাখতে পারবো। একতা, ভ্রাতৃত্ব এবং বন্ধন, আমাদের ভাষা, আমাদের ভালোবাসা আর আমাদের নেতৃত্বের গুণাবলী, এই তিনটে জিনিস হবে আমাদের হাতিয়ার। সবাইকে ধন্যবাদ। এখন আমি মঞ্চে আসছি। মঞ্চে প্রথমে একটু আমাদের আজকে যদি আমাদের মাঝে প্রথম এসেছেন একজন সম্মানিত, আমাদের অতি বিজ্ঞ এবং প্রজ্ঞাবান ব্যক্তি, আমাদের এফসি মহোদয় জনাব জনাব বাহাদুর মহোদয়। আমি ওনার নামটা পুরো পাচ্ছি না, আপনাকে বিনীত অনুরোধ করবো, আপনি সলিমুল্লাহ বাহাদুর, আপনি প্লিজ আপনি একটু আমাদের সাথে মত বিনিময় করেন। শুধু আপনি পরিচিত হন। আসসালামু আলাইকুম। আমি কথা পরিচয় দিই, আমার নাম সুমন্ত বাহাদুর, আমার বাড়ি হচ্ছে নোয়াখালীতে। আমার বাসা, আমার নানাকে আমি অনেকেই চিনি যারা বয়স্ক আছেন, উনি যুক্তফ্রন্টের এমএলএ ছিল, উনি আমার নানা। আর আমার মামা ছিলেন অভিজুর রহমান দুদু, ডাক্তার সংস্করণ সম্পাদক, অসম ভবিষ্যতে একই প্যানেলে ওবায়দুল কাদের সাহেবের সাথে একসাথে যুদ্ধ করতে গিয়ে অনেক মারা গেছিল। আমি তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো এই সংগঠনে এসে, সেটা হচ্ছে আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র। আমরা অ্যাকাউন্টিং অ্যালাউন্স করেছিলাম ডেইতে, আমি সেখানে লিডিংয়ে ছিলাম। তো এই যে পলিটিক্সের কথা বললো বিভিন্ন পক্ষ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমাদের ওখানে স্লোগান ছিল আমরা যদি পার্টি করি আমাদের অ্যাকাউন্টিং অ্যালাউন্স থাকবে নিয়োগটা, এখানে কোনো রাজনৈতিক আলাপ হবে না। ঠিক আছে, এটা উদ্দেশ্য যেটা, সেটা সেই উদ্দেশ্যে আমরা আপনাদের মনে একটু বলে রাখি। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা তো ছাত্রদেরকে, আমি অ্যাকাউন্টিং ছাত্র, আমার অনেকগুলো ছাত্র পড়ে এখানে, আমরা ওদের জন্য কিছু করি। বিশ্বাস করুন কিনা যায় না, আমরা এখন 300 ছেলেকে স্কলারের দিই 3000 টাকা করে ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের একাডেমি থেকে আমাদের অনেক পয়সাটা অনেকেই আছে, সবাই হেল্প করছে, সবাই ডোনেট করছে, সে টাকা দিয়ে আমরা তো সেটা যদি আমাদের উদ্দেশ্য ঠিক থাকে, দল এখানে তো আমরা পলিশ করবো না, এখানে আমাদের এটা আমাদের সংগঠনকে একটা সত্তা আছে, ওখানে আমরা নিয়ে যাবো, সেই উদ্দেশ্যে আমরা করা। সুতরাং এটাকে কনপলিটিক্যাল একটা আর এটাকে আজকে যেটা হলো সেটা খুব সুন্দর একটা আইনগত ভিত্তি থাকা উচিত, তাই না? আমরা ওটা দৃষ্টি করেছি, আইনগত ভিত্তি থাকা সুইসাইড হয়ে যাবে, সাস্টেইনেবল করতে হবে এটাকে। এটাকে যদি আমরা কদিন জন্য করলাম সাস্টেইনেবল হলো না, তাই বলবো না, এটাকে আমাদের প্রজন্ম, নেক্সট প্রজন্ম যাতে প্র্যাকটিক্যালি ওয়ার্ক করে সেটার জন্য আমরা চেষ্টা করবো। ঠিক আছে, আমি কিন্তু সেই ইনস্টিটিউটেও এই যে আমরা ডিবিএস সিস্টেমটা হলো, আমি কিন্তু এটা বরাবর আমি বলেছি, আমি ডিবিএস ওখানে প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির সদস্য। আমি বলেছিলাম যে আজকে এই যে আমরা আমাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে সাইন করে, আমরা 500 টাকা 1000 টাকা দিলেও সাইন করে দিস ইজ দ্য ওয়ে। এটাকে আপনারা যদি ঠিকভাবে করেন, আমরা যারা প্রফেশনাল আছি, ট্যাক্স প্র্যাকটিস করি, আমরা সিএ ফর্ম দিয়েছি, অডিট করি, সরকার যদি এটাকে দেশের উপর হবে, আমাদের সবাই উপর হবে।
আমরা কেন অন্যকে বেনিফিট করবো? তারপরে আমরা এখন বোর্ড অফ এডুকেশনের যে ইয়েটা হলো ডিবিসি ডাটা ভেরিফিকেশন সিস্টেম, এটা একটু কম্পিউটারাইজ হয়ে গেছে, কোড সিস্টেম হয়ে গেছে। এখন আমরা অডিট করলে আমাদের অডিট ধরবে, ফর্মে গিয়ে আমরা অডিট চেক করি। সুতরাং এটাকে যে আমরা ফলো করি, আমরা যারা ট্যাক্সের সাথে জড়িত আছি এটাকে ইয়ে করি, তাহলে আমরা মনে হয় আমরা মানে নোয়াখালী থেকেই শুরু করি। এটাকে যদি আমরা ভালোভাবে ইয়ে করতে পারি তাহলে এটা কিন্তু আমাদের প্রফেশনের জন্য অনেক ভালো হবে এবং দেশের জন্য অনেক রেভিনিউ কালেকশন হবে দেশের উপর। তো এরপরে আজকে প্রথম দিন আপনারা সবাই খেলে লেগে গেছে নিশ্চয়ই, বেশিদের ইয়ে করবো না, ভবিষ্যতে আরো অনেক কিছু শেয়ার করবো আপনার সাথে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব সেলিমুল্লাহ বাহাদুর এফসি। এবার আমি বিনীত অনুরোধ করব দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকা আমাদের সেই মহান ধৈর্যশীল ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট জাফরুল্লাহ ভাই, আপনাকে মঞ্চে আসতে আমি বিনীত অনুরোধ করব। আমরা জোরে একটা হাততালি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত, আমার প্রাণপ্রিয় বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রথমেই আমাদের এই করোনার পিরিয়ডে তার আগে যে সমস্ত নোয়াখালী ভাইয়েরা আমাদের সাথে আইনজীবী পেশায় সংযুক্ত ছিল, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের বিধেই আপনার মাত্রাত কামনা করি। আপনাদের কাছেও বলবো আপনারা ওনাদের বিধেই আপনার মাত্রাত কামনা করবেন। ইতিমধ্যে আমাদের অনেক আইনজীবী অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনারা অনেকে জানেন, প্রত্যেক মিটিংয়ে আমাদের এই মিটিংয়ের মধ্যে করে করতো মোল্লা, মান্নান মোল্লা। এই মান্নান মোল্লা আজকে খুবই অসুস্থ, সে বিছনায় শায়িত, তার কিডনিতে সমস্যা ধরা পড়ছে। আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, আপনাদের তার সুস্থ করে দেয়। এই মান্নান মোল্লা সকাল বিকাল দুপুর রাত্রে ফোন করি, স্যার কেমন আছেন, স্যার আমাদের জন্য দোয়া করবেন। আজ মান্নান মোল্লা বিছনায় পড়ে গেছে, আমরা কে কখন চলে যাই এটা ঠিক নাই, মরণের কোনো সময় নাই। মান্নান মোল্লার জন্য বিশেষ করে আপনারা দোয়া করবেন। আর এখন আমাদের ভিতরে আরো অনেকেই অসুস্থ আছে, আমরা জানি না, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আর বিশেষ করে এই যে আমাদের এই সংগঠন, এই সংগঠনের উপর আমি সবার কাছে করজোড়ে একটা অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা যাতে কেউ কাউকে ল্যান্ড মারার জন্য চেষ্টা না করি। এখানে যারা নোয়াখালীবাসী, আমরা বৃহত্তর নোয়াখালী, ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে আমি অনুরোধ করব, কেউ কারো প্রতি যাতে কোনো বিদ্বেষ না থাকে এই আহ্বান জানিয়ে, এবং এই সংগঠনকে উত্তর যাতে আমরা আরো অনেক দিকে নিয়ে যেতে পারি সেই আহ্বান রেখে সবাইকে আমার সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।